একদিন পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি হংকংয়ে আবাসিক ভবনের আগুন, প্রাণহানি বেড়ে ৫৫, আহত অর্ধশত, নিখোঁজ প্রায় ৩০০। চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের শোক। গাজায় হামাস সন্দেহে ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের গুলি, নিহত ৬। অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিযান দখলদার বাহিনীর। ইউক্রেন ভূখণ্ড ছাড়তে বাধ্য হলে নিরাপত্তা হুমকিতে পড়বে ইউরোপ, সতর্কবার্তা জার্মানি। নিজের স্বার্থ রক্ষায় অনড় রাশিয়া, মস্কোর ওপর নিষেধাজ্ঞার আহ্বান সুইডেনের। থ্যাঙ্কসগিভিং ডের আগে ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলা, ন্যাশনাল গার্ডের ২ সদস্য গুরুতর আহত। হামলায় জড়িত সন্দেহে আফগান নাগরিক আটক, নিরাপত্তা জোরদার। এবং ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টির মধ্যে সুমাত্রা দ্বীপে ৬.৬ মাত্রার ভূমিকম্প, বন্যায় প্রাণহানি বেড়েছে ৪০। থাইল্যান্ডে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দ। একদিন পার হলেও হংকংয়ের আবাসিক ভবনের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গত ৭ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। গুরুতর আহত হয়েছেন ৪৫ জন, এখনও নিখোঁজ ২৭৯ জন। অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছে পুলিশ। অঞ্চলটিতে প্রবাসী বাংলাদেশিদের বসবাস নেই বলে জানিয়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা। আগুনের হতাহতের ঘটনায় শোক জানিয়েছে চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ। বৃহস্পতিবার ভোরেও হংকংয়ের তাইপো এলাকায় আগুনে পুড়ে যাওয়া বহুতল ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। একদিন পার হলেও এখনও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। বেশ কিছু ভবনে আগুনের শিখা দেখা যায়। ফায়ার সার্ভিস কর্মীরা জানান ৪টি ভবনের আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। ওয়াংফুক কমপ্লেক্সে থাকা ৮টি ভবনের ৪টি আগুনে পুরোপুরি পুড়ে গেছে, বাকিগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোরে নিজেদের বাড়িঘরের ক্ষয়ক্ষতি দেখতে ঘটনাস্থলে জড়ো হন বাসিন্দারা। এখানে ফ্ল্যাট কিনেছিলাম ২০ বছরেরও আগে। আমাদের সব জিনিসপত্রই ছিল এখানে, আর এখন সবকিছু পুরো ছাই হয়ে গেছে। ৩ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। নিহতদের মধ্যে কয়েকজন ইন্দোনেশিয়ার নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে। কয়েকজন গৃহকর্মীও ছিলেন। এখনও অনেকে নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছে অন্তত ২৬টি উদ্ধারকর্মী দল। অঞ্চলটিতে প্রবাসী বাংলাদেশিদের বসবাস নেই বলে জানা গেছে। আমার জানা মতে তাইপোতে এখন কোনো বাংলাদেশি থাকেন না। বিগত কয়েক বছরে তাইপোতে থাকলেও এই বছর থ্যাঙ্কফুলি কেউ ছিল না। এরই মধ্যে অগ্নিকাণ্ডে জড়িত সন্দেহে নির্মাণ কোম্পানির কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে ১৩টি স্কুল। এদিকে আগুনের ঘটনায় গভীর শোক জানিয়েছেন হংকংয়ের শীর্ষ নেতা জন লি। নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে রেড ক্রসের জরুরি সহায়তার জন্য ২০ লাখ ইউয়ান তহবিল বরাদ্দ দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান সহ আরও কয়েকটি দেশ শোক জানিয়েছে। হাউজিং কমপ্লেক্সের ৮টি ভবনের প্রায় ২,০০০ ফ্ল্যাটে ৪,৬০০ জনেরও বেশি বাসিন্দা বাস করতেন। রাইসা জান্নাত, সময় সংবাদ। হংকংয়ের তাইপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। গত ৭ দশকের মধ্যে এটি সবচেয়ে বড় অগ্নি দুর্ঘটনা। এর আগেও হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। ১৯৪৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত বড় বড় অগ্নিকাণ্ডের পেছনে দাহ্য পদার্থের অপরিকল্পিত সংরক্ষণ, ভবনের কাঠামোগত ঝুঁকি আর অগ্নি নিরাপত্তার ঘাটতিকে প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। স্থানীয় সময় দুপুর ২টা৫১। হংকংয়ের টাইপো জেলার ওয়াংকুফ কোর্ট রেসিডেন্সিয়াল এস্টেটে মুহূর্তেই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বুঝেই দমকল বিভাগ ঘোষণা করে লেভেল 5 অ্যালার্ম, অর্থাৎ শহরের সর্বোচ্চ সতর্কতা। বহু মৃতের সংখ্যা বাড়ছে, বহু আহত মানুষের অবস্থা সংকটজনক, আর শত শত মানুষ এখনো নিখোঁজ। উদ্ধার শেষ না হওয়া পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না। গত ৬৩ বছরের মধ্যে হংকংয়ের সবচেয়ে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা এটি। এর আগে ১৯৬২ সালের অগস্টে শামসুইপো এলাকায় আগুনে ৪৪ জনের মৃত্যু হয়েছিল। ভবনে প্রায় ৫০ পাউন্ড আতশবাজি মজুদ থাকায় আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়েছিল, যা সে সময়ের অন্যতম বড় দুর্ঘটনা।
এছাড়া 1996 সালের কাউলুনের গার্লি ভবনে আগুনে 41 জন নিহত হন, আহত হন আরও 81 জন। তবে সবচেয়ে ভয়াবহ ছিল 1948 সালের অগ্নিকাণ্ড। বিপজ্জনক পণ্য সংবলিত 5তলা গুদামের নিচতলায় বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, প্রাণ হারান 176 জন। গবেষকরা বলছেন, হংকংয়ের বড় অগ্নিকাণ্ডগুলোতে সহজেই আগুন ধরে এমন সামগ্রী এলোমেলোভাবে রাখা, ভবন মেরামত বা সংস্কারের সময় নিরাপত্তার নিয়ম না মানা এবং উঁচু ভবনে আগুন নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকা, এই 3টি সাধারণ কারণ বারবার দেখা যায়। টাইপোর ক্ষেত্রেও ভবনের জানালায় জাল ও প্লাস্টিক শিট লাগানো ছিল, যার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, উঁচু ভবনের নিরাপত্তার মান বাড়ানো, নিয়মিত পরিদর্শন ও দাহ্য পদার্থ সংরক্ষণে কঠোর নজরদারির মাধ্যমে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঠেকানো সম্ভব। নইলে অগ্নিকাণ্ডের ইতিহাসের এই দুঃস্বপ্ন আরও দীর্ঘ হবে। শিউলি রোজা, সময় সংবাদ। গাজায় হামাস সন্দেহে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 6 জন, আটক করা হয়েছে 2 জনকে। ইসরায়েলের দাবি, হামাসের গোপন টানেল থেকে কয়েকজন বের হলে গুলি চালায় সেনারা। চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও 15 ফিলিস্তিনের মরদেহ ফিরিয়ে দিয়েছে তেল আবিব। এদিকে অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় অভিযান চালিয়েছে দখলদার বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আবারও গাজায় ইসরায়েলি হামলা, আবারও রক্ত ঝরল নিরীহ ফিলিস্তিনিদের। দখলদার বাহিনীর দাবি, বুধবার উপত্যকার উত্তরাঞ্চলে গোপন টানেল থেকে কয়েকজন বের হলে তাদের লক্ষ্য করে গুলি চালায় সেনারা। এতে ঘটনাস্থলে কয়েকজন নিহত হন, বাকিদের আটক করা হয়। এছাড়া এদিন গাজা সিটির সুজাইয়া এলাকায় কয়েকটি আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও 15 ফিলিস্তিনির মরদেহ ফিরিয়ে দিয়েছে ইসরায়েল। বুধবার এসব মরদেহ রেড ক্রসের মাধ্যমে ফেরত দেওয়া হয়। গত 10 অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েল 345টি মরদেহ হস্তান্তর করেছে। ফেরত দেয়া ফিলিস্তিনিদের মরদেহে আঘাতের চিহ্ন আছে বলে দাবি তাদের পরিবারের। ইসরায়েলি হামলার মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ভারী বৃষ্টি। খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় শরণার্থী শিবিরে চরম বিপাকে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। অনেকে থাকছেন ভেজা মাটিতে কম্বল বিছিয়ে, ছিদ্র হওয়া তাঁবুর নিচে শীত বৃষ্টির সঙ্গে লড়াই করছেন। ইসরায়েলকে যুদ্ধবিরতির সব শর্ত মানতে হবে এবং হামলা অবিলম্বে বন্ধ করতে হবে বলে জানিয়েছে তুরস্কের জাতীয় নিরাপত্তা পরিষদ। আঙ্কারা ফের জানিয়েছে, গাজার পুনর্গঠন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা আন্তর্জাতিক ব্যবস্থায় দায়িত্ব নিতে প্রস্তুত। নিরাপত্তা, শান্তি ও সন্ত্রাসমুক্ত অঞ্চল গঠনে দেশটি বহুমাত্রিক কূটনৈতিক ভূমিকা রাখতে প্রস্তুতির কথাও জানিয়েছে। এদিকে গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি আগ্রাসন। বুধবার সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিযান শুরু করে দখলদার বাহিনী। তুবাস শহরের গভর্নর জানান, অনেক বছর পর প্রথমবার হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছে ইসরায়েলি সেনারা। তুবাস ছাড়া আকাবা ও তাম্মুম শহর ঘেরাও করে অভিযান চালায় নেতানিয়াহু বাহিনী। এটিকে সন্ত্রাস বিরোধী অভিযান হিসেবে দাবি করেছে তেল আবিব। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে কিয়েভকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করা হলে গোটা ইউরোপ নিরাপত্তাহীন হয়ে পড়বে বলে সতর্ক করেছে জার্মানি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বলেন, এ ধরনের চুক্তি করে শান্তি প্রতিষ্ঠা হবে বিশ্বাসঘাতকতার শামিল। এদিকে ইউক্রেনের শান্তি পরিকল্পনা নিয়ে নিজের স্বার্থ ছাড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাশিয়া। এমন পরিস্থিতিতে মস্কোর উপর 20তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনে ইউর প্রতি আহ্বান জানিয়েছে সুইডেন। যুদ্ধ বন্ধের কূটনৈতিক চেষ্টার মধ্যেও অব্যাহত আছে রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলা। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অঞ্চলটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, আহত হয়েছেন কয়েকজন। এছাড়া সুমি চেরনেহিভ সীমান্তে রুশ আর্টিলারি হামলায় বেশ কিছু বসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের দাবি, বুধবার 144টি সম্মুখ লড়াই হয়েছে দুই পক্ষের মধ্যে। দেশটি আরও দাবি করেছে, পোক্রোভস্কে তাদের বিশেষ বাহিনী প্রবেশ করেছে। বুধবার অন্তত 10টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। এর মধ্যে 6টি বেলগরদ, 3টি ব্রিয়ান্স্ক এবং 1টি কুর্স্ক অঞ্চলে ভূপাতিত করা হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি এ ধরনের হামলার মধ্যে একটি রুশ ড্রোন মলদোভায় প্রবেশ করা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। এ বিষয়ে প্রতিবাদ জানাতে দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেও রাশিয়ার ওপর চাপ অব্যাহত রেখেছে ইউরোপ। মস্কোর ওপর 20তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদনে ইইউর প্রতি আহ্বান জানিয়েছে সুইডেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, এই নিষেধাজ্ঞার লক্ষ্য হবে রুশ জ্বালানি আয়ের ওপর সরাসরি আঘাত। ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে বাধ্য করে শান্তি প্রতিষ্ঠা করা হলে তা বিশ্বাসঘাতকতা হবে বলে সতর্ক করেছে জার্মানি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এ ধরনের চুক্তি ইউরোপকে নিরাপত্তাহীনতার মুখে ফেলবে। এদিকে রাশিয়া সাফ জানিয়েছে, ইউক্রেনের শান্তি পরিকল্পনা নিয়ে নিজের স্বার্থ ছাড়বে না মস্কো। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে হওয়া আলোচনাই হবে শান্তি প্রস্তাবের ভিত্তি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। থ্যাঙ্কসগিভিং ডের আগে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ন্যাশনাল গার্ড বাহিনীর 2 সেনা গুরুতর আহত হয়েছেন। হামলায় জড়িত সন্দেহে এক আফগান নাগরিককে আটক করা হয়েছে। এই ঘটনার পর অভিবাসন ইস্যুতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। 29 বছর বয়সী আফগান নাগরিক জড়িত থাকায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, বর্তমান আশ্রয় ব্যবস্থার সুযোগ নিয়ে সহিংস অপরাধী ও চরমপন্থীরা যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ছে। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অতর্কিত হামলার শিকার হন ন্যাশনাল গার্ডের 2 সদস্য। পুলিশ জানায়, খুব কাছ থেকে ছোড়া হয় গুলি। গুরুতর আহত অবস্থায় দুজনকেই হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থল থেকেই আটক করা হয় হামলাকারীকে। গণমাধ্যম জানায়, সন্দেহভাজন একজন 29 বছর বয়সী আফগান নাগরিক। তিনি 2021 সালে আশ্রয়প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। সিবিএস নিউজ জানায়, হামলাকারী 10 থেকে 15 রাউন্ড গুলি ছোড়ে। পুলিশের পাল্টা গুলিতে তিনি নিজেও 4 বার গুলিবিদ্ধ হন। হামলার নির্দিষ্ট উদ্দেশ্য এখনও নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে থেকেই অভিবাসন নীতি নিয়ে কড়াকড়ি ছিলেন তিনি। বিভিন্ন শহরে মোতায়েন করেন ন্যাশনাল গার্ড। এ ঘটনার পর অভিবাসন নীতিতে আরও কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তার দাবি, বর্তমান আশ্রয় ব্যবস্থার সুযোগ নিয়ে সহিংস অপরাধী ও চরমপন্থীরা দেশটিতে ঢুকে পড়ছে। যদিও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন ডেমোক্র্যাটরা। এরই মধ্যে ঘটনার তদন্তে নেমেছে এফবিআই। সংস্থাটির পরিচালক কাশ প্যাটেল জানান, ঘটনাটিকে কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা হিসেবে দেখা হচ্ছে। এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। হামলার স্থান হোয়াইট হাউসের কাছাকাছি হওয়ায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। থ্যাঙ্কসগিভিং ডের প্যারেডে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজবে পাকিস্তানে তোলপাড়। দেখা করতে গিয়ে বাধার মুখে স্বজনরা। সুস্থ আছেন পিটিআই নেতা, দাবি কারা কর্তৃপক্ষের। ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 46 জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ আছেন বেশ কয়েকজন। তাদের উদ্ধারে চলছে অভিযান। বিভিন্ন স্থানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে আরও বৃষ্টিপাতের আশঙ্কায় স্থানীয় হাসপাতাল থেকে সংকটাপন্ন রোগীদের সরিয়ে নিচ্ছে রয়্যাল থাই আর্মি। এদিকে বন্যায় বিপর্যস্ত মালয়েশিয়ায় চলছে উদ্ধার অভিযান। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তরাঞ্চল। বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এখনও নিখোঁজ বহু মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সড়ক, পাহাড়ি ঢাল ও অব্যাহত বর্ষণের কারণে উদ্ধারকারী দলগুলো দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে পৌঁছাতে হিমশিম খাচ্ছে। এতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এমন পরিস্থিতির মধ্যেও 3000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সিবলগা শহরের পুলিশ প্রধান জানিয়েছেন, শহর জুড়ে খোলা হয়েছে জরুরি আশ্রয় কেন্দ্র। পাহাড়ি ঢালের কাছে বসবাসকারীদের অবিলম্বে সরে যেতে আহ্বান জানানো হচ্ছে। এরই মধ্যে কয়েকটি ভূমিধস হয়েছে বিভিন্ন জায়গায়। বৃষ্টি অব্যাহত থাকায় এমন আরও ঘটনার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। বন্যায় বিপর্যস্ত অবস্থা থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের অন্তত 10টি প্রদেশের। মৃতের সংখ্যা বাড়ায় এবং আরও বৃষ্টিপাতের আশঙ্কায় রয়্যাল থাই আর্মি বুধবার হাটিয়াইয়ের একটি হাসপাতাল থেকে সংকটাপন্ন রোগীদের সরিয়ে নিয়েছে। হেলিকপ্টারের সহায়তায় রোগীদের সরানো হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনীও। বন্যায় প্রায় 10 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। একই অবস্থা থাইল্যান্ডের প্রতিবেশী দেশ মালয়েশিয়াতেও। দেশটির 8টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে বন্যা। সরিয়ে নেওয়া হয়েছে 45,000 মানুষকে। বন্যায় মৃত্যুর খবরও পাওয়া গেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সক্রিয় ক্রান্তীয় ঘূর্ণিঝড়ই থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ায় চলমান বন্যার কারণ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তরাঞ্চলে 6.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার GFZ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। কেন্দ্রবিন্দু উত্তর সুমাত্রা উপকূলের কাছাকাছি সাগর এলাকায় অবস্থিত। উৎপত্তিস্থল গভীর না হওয়ায় কম্পনটি বিস্তৃত অঞ্চলে অনুভূত হয়েছে, যদিও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ভূমিকম্পের জেরে বিভিন্ন জায়গায় ব্যাপক আকারে বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়, তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার সমর্থকদের সন্দেহ, কারাগারে হত্যা করা হয়েছে PTI নেতাকে। ইমরানের 3 বোন কয়েক সপ্তাহ ধরে তার সঙ্গে দেখা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এমনকি কারাগারের বাইরে তারা পুলিশি হামলার শিকার হন বলেও দাবি করেছেন। তাদের অভিযোগ, ইমরান খানের সঙ্গে দেখা করতে গেলে কারাগারের বাইরের রাস্তার বাতি নিভিয়ে তাদের হেনস্থা করা হয়। এই ঘটনার পর শত শত PTI সমর্থক জেল গেটে জড়ো হয়ে ইমরানের তাৎক্ষণিক মুক্তি দাবি করেন। এদিকে আদিয়ালা কারা কর্তৃপক্ষ বলছে সুস্থ আছেন ইমরান খান। মিয়ানমারের সামরিক শাসন বিরোধী 3000-এর বেশি রাজবন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে জান্তা সরকার। একই সঙ্গে আসন্ন নির্বাচনের আগে 5500-এরও বেশি সাধারণ বন্দীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। বুধবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। তবে জান্তা সরকারের ঘোষিত এই সাধারণ ক্ষমার তালিকায় মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সুচি আছেন কিনা তা জানা যায়নি। 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর অজ্ঞাত স্থানে বন্দী অং সান সুচি রাজনৈতিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে 80 বছর বয়সী সুচি 27 বছরের কারাদণ্ড ভোগ করছেন। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আগামী বছর যুক্তরাষ্ট্রের G20 সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে অংশ নিতে না দেওয়ার ঘোষণা ট্রাম্পের। শ্বেতাঙ্গ আফ্রিকানদের হত্যার অভিযোগ মার্কিন প্রেসিডেন্টের। ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে পুয়ের্তো রিকোর রুজভেল্ট নৌঘাঁটিতে পৌঁছেছে মার্কিন যুদ্ধবিমান। মাদক পাচার রোধে বিভিন্ন জায়গায় আরও সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এদিকে ভেনেজুয়েলার ওপর আরোপিত নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। একই সঙ্গে সহনশীল হওয়ার জন্য বাসিন্দাদের প্রশংসা করেছেন তিনি। ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্রমেই খারাপের দিকে গড়াচ্ছে। এমনকি যুদ্ধের হুমকি দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর সামরিক চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাড়াচ্ছেন ক্যারিবীয় দ্বীপে মার্কিন সামরিক উপস্থিতি। এর মধ্যেই স্থানীয় সময় বুধবার পুয়ের্তো রিকোর সাইবা এলাকায় সাবেক রুজভেল্ট রোডস নৌঘাঁটিতে মার্কিন নৌবাহিনীর CH-53 সুপার স্ট্যালিয়ন হেলিকপ্টার ও F-35B স্টেথ যুদ্ধবিমান দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যার মার্কিন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মূলত শক্তি প্রদর্শন করতে এই পদক্ষেপ নিয়েছেন তারা। এর আগে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক উপদেষ্টা ড্যান কেইন সেখানে গিয়ে সেনাদের সঙ্গে কথা বলেন। এর মধ্যেই নিজ ভূখণ্ডে সাময়িকভাবে মার্কিন সেনা মোতায়েনের অনুমতি দিয়েছে ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিক। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ অন্যান্য দেশেও সেনা মোতায়েনের আগ্রহ প্রকাশ করেন। মাদক পাচার রোধে প্রয়োজনে আরও সেনা ও যুদ্ধবিমান মোতায়েনের কথাও জানান হেগসেথ। মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর কার্যক্রম বন্ধে অক্লান্ত পরিশ্রম করছি। এই সর্বজনীন দুর্যোগের বিরুদ্ধে লড়াই করার জন্য যেখানেই প্রয়োজন আমরা সেখানেই সেনা মোতায়েন করব। এরই মাঝে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার উপর আরোপিত নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেন। 2016-18 সালের নিষেধাজ্ঞা ভেনেজুয়েলার 99% আয়ের পথ বন্ধ করে দিয়েছিল বলে অভিযোগ করেন তিনি, যদিও দেশটি ধাপে ধাপে ঘুরে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আগামী বছর যুক্তরাষ্ট্রে হতে যাওয়া G20 সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে অংশ নিতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি দেশটির বিরুদ্ধে আবারও শ্বেতাঙ্গ আফ্রিকানদের হত্যার অভিযোগ তোলেন। একই সঙ্গে দেশটিকে দেয়া সব ধরনের অর্থায়ন বন্ধের হুমকি দেন। ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা কোনো সংগঠনের সদস্য হওয়ার যোগ্যই না এবং যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে সব ধরনের অর্থ ও ভর্তুকি বন্ধ করবে। মানবাধিকার বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই বলছেন, আফ্রিকানদের বিরুদ্ধে গণহত্যার দাবির কোনো বাস্তব বা পরিসংখ্যানগত ভিত্তি নেই। দেখছেন আন্তর্জাতিক সময়। 2029 সালের মধ্যে ইউরোপে 3 লাখ গাড়ি তৈরির ঘোষণা দিয়েছে চীনা গাড়ির ব্র্যান্ড গ্রেট ওয়াল মোটর। এ কারণে স্পেন ও হাঙ্গেরিকে কারখানা তৈরির জন্য প্রাথমিকভাবে বিবেচনা করছে প্রতিষ্ঠানটি। চীনের অভ্যন্তরীণ বাজারের প্রতিযোগিতা বাড়ায় আর মার্কিন উচ্চ শুল্কের কারণে বাইরের বাজারের দিকে ঝুঁকতে হচ্ছে বলে জানিয়েছে গ্রেট ওয়াল মোটর কর্তৃপক্ষ। চীনের গাড়ির বাজারে বাড়ছে প্রতিযোগিতা। দেশটির অটোমোবাইল শিল্প দ্রুত বড় হওয়ায় বাজারে টিকে থাকতে প্রতিটি ব্র্যান্ডই কমাচ্ছে নিজেদের তৈরি গাড়ির দাম। তবে এই চাপ থেকে বেরিয়ে আসতে অনেক চীনা প্রতিষ্ঠান নজর দিচ্ছে ইউরোপের বাজারে, যেখানে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। এমন পরিস্থিতিতে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান গ্রেট ওয়াল মোটর 2029 সালের মধ্যে 3 লাখ গাড়ি তৈরির লক্ষ্য নিয়ে ইউরোপে তাদের বড় কারখানা গড়ে তোলার ঘোষণা দিয়েছে। 2023 সালের মধ্যে মোট 10 লাখ গাড়ি বিক্রির লক্ষ্য ঠিক করেছে প্রতিষ্ঠানটি। এজন্য কারখানা নির্মাণে স্পেন ও হাঙ্গেরিকে প্রাথমিক পর্যায়ে বাছাই করেছে প্রতিষ্ঠানটি। আমরা শুধু একটি কারখানা বানাতে চাই না, আমরা ইউরোপে দীর্ঘমেয়াদী প্রতিযোগিতায় নামতে চাই। ইউরোপ ইঞ্জিন প্রযুক্তির বড় বাজার হওয়ায় পেট্রোল, হাইব্রিড ও ইলেকট্রনিক সব ধরনের গাড়ি তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে গ্রেট ওয়াল মোটর। তবে শ্রম খরচ, শুল্ক নীতি ও লজিস্টিক সুবিধার কথা বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। অন্তরা সেন, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। ফ্রান্সের স্ট্রাসবুর্গে জ্বলে উঠেছে বড় আকর্ষণ 30 মিটার উঁচু ক্রিসমাস ট্রি। আলোয় ঝলমল করছে পুরো ক্রিসমাস মার্কেট, যেখানে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজারো দর্শনার্থী। সড়ক জুড়ে সাজসজ্জা, খাবারের স্টল আর ছবি তোলার ভিড়, সব মিলিয়ে উৎসবের আমেজ এখন তুঙ্গে। স্থানীয় থেকে বিদেশি সবাই বলছেন, এটাই পৃথিবীর সেরা ক্রিসমাস মার্কেট। চারিদিকে আলোর ঝলকানি, ক্রিসমাস সাজসজ্জা আর ঐতিহ্যবাহী প্রেটজেল। ফ্রান্সের স্ট্রাসবুর্গের ক্রিসমাস মার্কেট এখন উৎসবের আমেজ। ফুড স্টলে মিলছে নানা রকম মজাদার খাবার, ছোট ছোট সাজঘর। এ যেন পুরো এক ফেরিটেল দৃশ্য। হঠাৎ আলো জ্বলে ওঠে 30 মিটার উঁচু ক্রিসমাস ট্রিতে। এ দৃশ্য দেখতে স্থানীয়দের পাশাপাশি ক্যামেরা হাতে ভিড় জমান পর্যটকরাও। এ ট্রি কেবল আলো নয়, শহরের গর্ব বলে জানান তারা। সত্যি বলতে এবছর স্ট্রাসবুর্গ সাজসজ্জায় সব দিক থেকেই নিজেকে ছাড়িয়ে গেছে। অসাধারণ সুন্দর লাগছে, লাইটগুলো দেখতে চমৎকার। আমরা অনেকদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। গাছে আলো জ্বলে ওঠা এক কথায় অসাধারণ। স্ট্রাসবুর্গের মানুষের জন্য এটা গর্বের মুহূর্ত। সারা পৃথিবী থেকে মানুষ এটা দেখতে আসে। চারিদিকে অ্যাঞ্জেল, জিঞ্জার ব্রেড, ক্যান্ডেল স্টল, সব মিলিয়ে শহর যেন বড় এক ক্রিসমাস কার্ড। এছাড়াও স্ট্রাসবুর্গ চার্চের ঘণ্টা ধ্বনি, আলোয় ভরা সড়ক আর 300-এর বেশি স্টল নজর কাটছে আলাদাভাবে। 2018 সালে বন্দুকধারীর হামলার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। গত বছর রেকর্ড 3.4 মিলিয়ন মানুষ এসেছে এই ক্রিসমাস মার্কেটে, যা ইউরোপের সবচেয়ে জনপ্রিয় উৎসব বাজারগুলোর একটি। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। একদিন পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি হংকংয়ে আবাসিক ভবনের আগুন। প্রাণহানি বেড়ে 55, আহত অর্ধশত। নিখোঁজ প্রায় 300। চীন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের শোক। গাজায় হামাস সন্দেহে ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি সেনাদের গুলি, নিহত 6। অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অভিযান দখলদার বাহিনী। এবং ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টির মধ্যে সুমাত্রা দ্বীপে 6.6 মাত্রার ভূমিকম্প। বন্যায় প্রাণহানি বেড়ে 46। থাইল্যান্ডে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ মারিহা। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।